আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে বসে আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানিয়া, কুমিল্লা থেকে। এখন বাজে সকাল ৮টা। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে ছেলে মেয়েকে নাস্তা খাইয়ে তারপরে ছেলেকে লেখাতে বসিয়েছি। তার পরীক্ষা ৫ তারিখ থেকে শুরু। তো এখন পড়ার চাপটা একটু বেশি। অন্য সময় তো ক্লাসের পড়াগুলো পড়লেই চলে, তবে পরীক্ষা আসলে তো সবগুলো পড়া একসাথে পড়তেই হয়। আর তার পরীক্ষা আর আমার মাথা নষ্ট। তো তার আর আমার দুইজনই পড়ার কাজে এখন অনেক সময় দিতে হচ্ছে, এই আর কি। তো তাকে লেখাচ্ছিলাম আর পাশাপাশি কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছিলাম, কারণ যেহেতু তার পরীক্ষা অনেকক্ষণ তাকে পড়াতে হবে। তো রান্নাবান্না শেষ করে পড়াতে গেলেও অনেক দেরি হয়ে যাবে, আবার পড়ানোর পরে রান্না বসালেও দেরি হয়ে যাবে, তাই দুইটাই পাশাপাশি করছি। আর ছেলে পড়ছে, মেয়ে কি আর বসে থাকবে? এই যে ফ্লোরে তো তার আঁকাআঁকি চলছে, সে ড্রয়িং করছে, পোকা মাকড় কী কী আঁকছে। এক একটা জিনিস আঁকার পরে যে সে এত খুশি, আমাকে ডেকে ডেকে বলতেছে, আম্মু এই যে দেখো সাপ আঁকছি, ভূত আঁকছি। আর আমি যখন বলতাছি যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আম্মু, তখন তো সে এত খুশি যে মানে কি বলবো, সে ভাবতেছে যে আমি তো অনেক সুন্দর করে আঁকতে পারতেছি। তো নিজে নিজেই অনেক বেশি খুশি হইতেছিল আর কি। তো যাই হোক, এখানে আমি মুরগির মাংস রান্না করছি। তো শর্টকাট রান্না মনে হয় মুরগির মাংসটাই বেস্ট, কারণ বাচ্চারাও খায়, খাওয়াতে গেলেও তেমন মানে সমস্যা হয় না। মাছ বা সবজি অন্যান্য তরকারিতে ভাত খাওয়াতে গেলে তো 1 ঘন্টা লেগে যায় আমার, কারণ তারা খেতেই চায় না, মুখে নিলে বসেই থাকে। তো মুরগি রান্না করলে আমার মনে হয় সব বাচ্চারাই মানে ঝটপট খেয়ে ফেলে, সবাই পছন্দ করে, আর এটা তাড়াতাড়ি হয়েও যায়। তো মুরগির মাংস আর ভাত রান্না করে নিয়েছি, আর এর আগের দিনের একটু ডাল ফ্রিজে ছিল, সেটা গরম করেছি। এই আজকে দুপুরের সিম্পল রান্নাবান্না। রান্নার পাশাপাশি ছেলেকে পড়িয়ে নিয়েছি। এখন ছেলে মেয়ে দুইজন খেলাধুলা করছে, আর আমি এখানে আমার খাটটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার বাসায় দুইটা খাট, একটা কাঠের আর একটা মালয়েশিয়ান নুডের। তো এই কাঠের খাটটাতে প্রত্যেক দিনে আমি মুছি কাপড় দিয়ে, কিন্তু এই যে ডিজাইনগুলো এর ভেতরে তো অনেক বালু থাকে। তো সময়ের কারণে এগুলা ডেলি তো পরিষ্কার করা সম্ভবই না। তো মাঝে মধ্যে এইভাবে একটা রং করার ব্রাশ নিয়ে আমি এভাবে মুছে নেই, তাহলে এই যে ডিজাইনগুলোর ফাঁকে ফাঁকে যে ময়লাগুলো আটকে থাকে সেগুলো বের হয়ে যায়। তো প্রায় 2 বছর আগে এই খাটটাকে বার্নিশ করেছিল রিহানার বাবা, আর এখন এর অবস্থা খুবই খারাপ, একদম ময়লা ধুলো ময়লা পড়ে বার্নিশ নষ্ট হয়ে একদম সাদা সাদা দেখা যাচ্ছে। তো দেখতে ভাল লাগছিল না, তো ভাবলাম ছেলের পড়া শেষ, রান্নাও শেষ, তো এই কাজটা আজকে করে নিই। তো এই তো ব্রাশ দিয়ে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এটাকে আমি ঘরোয়াভাবে বার্নিশ করব। হালকা পাতলাভাবে ঝটপট একটু যেন সুন্দর দেখায়, এই আর কি, এই ব্যবস্থাই করব। তো আজকের ভিডিওটা যারা দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারাই আমার ভিডিওটা দেখছেন দয়া করে একটা কমেন্ট সবাই করবেন, কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি সামনের ডিজাইনটা পরিষ্কার করে নিয়েছি, এখন সাইডের যে ডিজাইনটা সেটাও পরিষ্কার করে নিলাম। তারপর একটা কাপের মধ্যে এখানে আমি কিছু নারকেল তেল নিয়ে নিয়েছি। কাঠের ফার্নিচার অথবা অটবি অথবা মালয়েশিয়ান উড, যেটাই এই ধরনের ফার্নিচারগুলোকে আর কি, যেটাই আপনি পরিষ্কার করবেন, প্রথমে এভাবে ময়লাগুলো ঝেড়ে তারপর নারিকেল তেলের সাথে ভিনেগার মিক্স করে তারপরে যদি পরিষ্কার করেন তাহলে একদম সাথে সাথে চকচকা হয়ে যাবে। কিছুদিন পরপর যদি এভাবে আপনি মুছে রাখেন তাহলে দেখবেন যে আপনার ফার্নিচারগুলো অনেক সুন্দর থাকবে, ভালো থাকবে। তবে আজকে আমার বাসায় ভিনেগার ছিল না, আর সত্যি কথা বলতে ভিনেগারের গন্ধটা আমার ভালোও লাগে না। তাও যেহেতু ফার্নিচার ভালো থাকে, চকচকা থাকে, তাই আমি ভিনেগার ইউজ করে পরিষ্কার করি। এর আগেও আমার চ্যানেলে ভিডিও আছে অনেক আগে আর কি, পরিষ্কার করার, কাঠের ফার্নিচার পরিষ্কার করার, অটোপির ফার্নিচার পরিষ্কার করার ভিডিও আমি দিয়েছিলাম, আজ থেকে আরও হয়তো 3-4 বছর আগের কথা এগুলা। তো ওইভাবে আমিও করি, তবে আজকে যেহেতু একে তো ভিনেগার নেই আর এখনই আমি পরিষ্কার করছি, এখন তো বাজারে গিয়ে ভিনেগার আনাও সম্ভব না, তাই এভাবে শুধুমাত্র একটু নারকেল তেল দিয়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি।
আমার খাটের সাইডের এই যে একটা ছোট্ট ব্যাড সাইড টেবিল, এটা হচ্ছে আমি বানিয়েছি হয়তো 5-6 মাস হবে, এর থেকে বেশি আর হবে না, 5-6 মাস হবে এরকমই। তবে এটার অবস্থা খুবই দুর্দশা। তো এটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম, পরিচিত একজনের কাছে হচ্ছে বানাতে দিয়েছিলাম তার দোকানে, ভেবেছিলাম যে পরিচিত যেহেতু ভালো করে বানিয়ে দেবে। দামটা অবশ্য কম রাখেনি, তবে জিনিসটা একদমই ভালো দেয়নি। যেখানে একটু লাগছে নখ, সেখানেই হচ্ছে মানে চামড়া উঠে এসে পড়ছে এরকম আর কি। বোর্ডের ফার্নিচারগুলোও কিন্তু ভালো হয়, বোর্ডের মধ্যেও অনেক অনেক কোয়ালিটি আছে, তবে এটা একদমই ভালো হয়নি। উনি আমাকে বলেছিল যে এটা অনেক ভালো, দামটাও বেশি নিয়েছে, তবে এটা একদমই ভালো দেয়নি। অনেক সময় দেখা যায় আমরা মানুষকে আপন ভেবে পরিচিত ভেবে নিজের একটা কাজ দেই, আর সেই হচ্ছে আমাদেরকে ঠকায়। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই আপন মানুষরাই নাকি বেশি ধোকা দেয়, বেশি ঠকায়। এই আর কি, যা হোক, সবাই তো আর একটা। তো জিনিসটা ভালো পড়েনি, তাই হচ্ছে মনটা খারাপ। আর ডিজাইনটাও আমি এইভাবে দেইনি, একে তো আমি যেভাবে বানাতে বলেছিলাম সেই ডিজাইন অনুযায়ী বানাইনি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যে খাটটা নতুন কিনেছি, আমার অন্য রুমে যেই খাটটা আছে ওইটার সাথে আমি বেড সাইড টেবিল বানানোর জন্য অর্ডার দিয়েছি ওই কালারের। তবে উনি হচ্ছে এই কালার বানিয়ে ফেলেছে। যখন উনি আমাকে বলেছে যে বানানো হয়েছে, আমি আনতে গিয়েছি, গিয়ে দেখি যে কালারেরও মানে মিল নেই আর ডিজাইনেরও মিল নেই। এই যে সাইডে যে ডিজাইনটা, এটা একদমই আমার পছন্দ না। আমি চেয়েছিলাম একদম টেবিলের মতো উপরে প্লেন থাকবে, সমান থাকবে, কিন্তু উনি এভাবে বানিয়ে ফেলেছে। তো দেখে তো আমার খুবই মন খারাপ হয়েছিল, কিন্তু ওই যে পরিচিত মানুষ, মুরব্বী মানুষ, কিছুই বলতে পারিনি। তবে মনে মনে খারাপ লেগেছে যে আপন ভেবে তার কাছে গেলাম, পরিচিত জানা পরিচয়, হয়তো সে আমাকে ভালোটা দিবে, ভালো হবে তাই গেলাম, আর সে আমাকে ঠকিয়ে দিল। তো যা হোক, খাটটা পরিষ্কার করে নিয়েছি, সাথে বেডসাইড টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। খাটের ওপরের দিকটা অনেক দিন যাবত হচ্ছে একটু সুন্দরভাবে সাজাবো সাজাবো ভাবছিলাম, তো যেভাবে সাজাবো সেই জিনিসগুলো কেনাই হচ্ছিল না, কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না। রোজার ঈদ গেল, তারপরে আবার মন মতো যেভাবে মানে সাজাতে চাচ্ছি সেগুলো পাচ্ছিলাম না, তো তাই সাজানো হয়নি। তারপরে আবার ভাবলাম যে ঘরে যা আছে তাই দিয়ে আমি সাজিয়ে নিই। আর এদিকে এই যে বারান্দার এদিকে অনেকগুলো টপ ছিল, তারপরে হচ্ছে কাপড় ছিল, পুরনো কাপড়, ঘর মোছার ন্যাকড়া টেকড়া। তো জায়গাটা অনেক খিজিবিজি ছিল, সেই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে বারান্দাটাকেও মুছতে হবে। মাঝে মধ্যে এক কাজ করতে গিয়ে দেখি যে আমি আরেক কাজ করা শুরু করে দিই, মানে একটা শেষ করে যে আরেকটা করবো এরকম না। ওইদিকে খাট মুছছিলাম, মাঝখানে আবার কিসের জন্য যে বারান্দায় এসেছি, এসে আবার এটা দেখে এটা করা শুরু করে দিয়েছি, এই আর কি। আর এখানে এই যে দেখেন, আমার গাছগুলো মাশাআল্লাহ বৃষ্টি পেয়ে খুব সুন্দর হয়েছে। তো একটা সন্ধ্যামালতী গাছ উঠেছে, সন্ধ্যামালতী ফুল আমার অনেক ভালো লাগে। হলুদ আর লাল রঙের ফুলগুলো যখন, মানে গোলাপি কালার ফুলগুলো যখন ফোটে সন্ধ্যার দিকে, বেশ ভালো লাগে। তো কবে যে আমার গাছটা বড় হবে আল্লাহ জানে, যদি বেঁচে থাকে গাছটা তখন ফুল ধরবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বললামই তো, অনেক দিন যাবত এটা কিনবো সেটা কিনবো, রুমটা সাজাবো করে করে সাজানো হচ্ছে না, তাই ভাবলাম নিজেই যা পারি তা দিয়ে হচ্ছে রুমটা সাজাই। তো এই যে ছোট ছোট দুইটা কার্ডবোর্ডের টুকরা, এগুলোর মধ্যে হচ্ছে আমি এই তো রং দিয়ে এই বোর্ডগুলোকে সাজিয়ে হচ্ছে ওয়ালমেট বানিয়েছিলাম। আর এখানে আমার ঘরের আগের একটা আয়না ছিল, সেটাকে আমি আগেও কালার করা ছিল, আবারও একটু নতুন করে কালার করে নিয়েছি। আর এই যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, ওয়াল কি বলে এটা, ওয়াল হ্যাঙ্গিং বা ওয়ালমেট যেটাই বলে, এইগুলো হচ্ছে অনেক আগের বলতে গেলে আমি যখন ঢাকাতে ছিলাম তখন, আমার ছেলের যখন 2.5 বছর বয়স তখনের। তো এগুলা একই রকম দেখতে দেখতে ভাল লাগছিল না, আর যেহেতু সব কিছু একটু পিঙ্ক কালারের মধ্যে, আমার রুমের চাদর, তারপরে হচ্ছে পর্দা, তো তার সাথে ম্যাচ করে এটার সাইডগুলো গোল্ডেন থেকেও আমি পিঙ্ক কালার করে নিয়েছি। তো এগুলো দিয়ে হচ্ছে এখন জায়গাটা, খাটের সামানটা সাজিয়ে নেব।
ঘরে যা আছে তাই দিয়ে হচ্ছে এই খাটের সামনটা আমি সাজিয়ে নিয়েছি। এর আগেও আমি এভাবে সাজিয়ে দেখেছি, তো আজকে ভিডিও করার সময় হচ্ছে আবারও নামিয়ে সুন্দর করে মুছে তারপরে আবারও এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিলাম। তো কেমন লেগেছে সবাই জানাবেন প্লিজ। ঘরে যা ছিল তাই জিরো বাজেটে বলতে পারেন। এই আর কি। আর মাঝে মধ্যে আমার ভালো লাগে যে নিজের হাতে জিনিস দিয়ে আমি ঘর সাজাই। যখন কেউ আমার বাসায় এসে যখন বলে এটাকে তুমি বানিয়েছো, সুন্দর হয়েছে, বা বলে যে তুমি এটা বানিয়েছো কীভাবে বানালে, এসে আমাকে জিজ্ঞাসা করে, তখন আমার অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, অনেক বেশি সুন্দর হয়নি, তাও আমার নিজের জিনিস দিয়ে তাও আমার ঘর সাজাতে বেশ ভালো লাগে এই আর কি। আর এইগুলো সাজাতে সাজাতেই হচ্ছে বাইরে একদম অন্ধকার হয়ে গিয়েছে। এই যে ভিডিও কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন এত অন্ধকার যে ভিডিও সুন্দরই আসছিল না। তো তাও হচ্ছে আমি মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে হচ্ছে ভিডিও করে দিয়েছি। আর বাইরে কিন্তু বাতাসও ছিল। যখন বৃষ্টি আসে বাতাস আসে তখন আমার মেয়েটা অনেক বেশি ভয় পায়, কেন জানি না, সে অনেক ভয় পায় বৃষ্টি বাতাস দেখলে, একদম আমাকে জড়িয়ে ধরে রাখে, কোনো কাজ করতে দেয় না। এই যে আমি ভিডিওটা করতে চাচ্ছিলাম কিন্তু সে হচ্ছে আমার মানে পায়ে ধরে আছে, বলছে যে কোলে নাও, আমাকে ভিডিও করতেই দিচ্ছে না। তাই হচ্ছে পরবর্তীতে আর সুন্দর করে ভিডিওটাও আমি করতে পারিনি। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু জানাবেন প্লিজ। আর যদি আমার এই ছোট্ট ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃষ্টি কার কার ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে বৃষ্টি। আর এই যে বাতাসের সময় তো আমার আরও অনেক ভালো লাগে। তবে যখন স্কুল খোলা থাকে বৃষ্টিতে স্কুলে নিয়ে যাওয়া আনা, তাও আবার ছোট বাচ্চাকে নিয়ে, তখন বৃষ্টি খুবই বিরক্ত লাগে। তো এটা হচ্ছে মুডের উপরে আজকে আর কি। যখন হচ্ছে যে বাসায় আছি বাইরে যাওয়া লাগছে না, আজকে বৃষ্টি অনেক ভালো লাগছে, বাতাসটাও ভালো লাগছে। আর এই যে আমার মেয়ে আমার কোলে উঠে বসে আছে, তো তাকে কোলে নিয়ে হচ্ছে আমি বৃষ্টি দেখছি। তো জোরে জোরে হচ্ছে বৃষ্টি পড়লে সে অনেক ভয় পায়, আমাকে ছাড়তেই চায় না। তো তারপরে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আর আমার মেয়ে হচ্ছে এর মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো আমি আবার একটু বারান্দাতে আসলাম। এই যে বারান্দাতে এসে আমার গাছগুলো দেখছি, গাছের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে আছে। আর মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি আমার গায়েও আসছিল, অনেক ভাল লাগতেছিল। অনেক দিন যাবৎ বৃষ্টিতে ভিজা হয় না, ইচ্ছা করে যে বৃষ্টিতে ভিজি। তবে এই যে বাচ্চা কাচ্চা, আমি ভিজতে গেলে তারাও ভিজবে, তারপরে জ্বর টর আসবে। জীবনের সব শখগুলো এইভাবে বাচ্চা হওয়ার পরে মনে হয় শেষ হয়ে যায়। এখন হচ্ছে আর নিজের শখ আহ্লাদ বলে মনে হয় কিছুই নেই, দিন দিন যা আছে তাও শেষ হয়ে যাচ্ছে। তো তারপরে বিকেলে রিহানের হুজুর এসেছে, চা করলাম। এই তো হুজুরের জন্য চা বিস্কিট রেডি করলাম। আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করেছি। আর সিদ্ধ করার পরে দেখছি ডিমের এই অবস্থা। ডিম হচ্ছে একটু ফাটা ছিল, এর ভিতরে পানি ঢুকে এটা এরকম হয়ে গিয়েছে। তো এটা দেখে আবার আমি হাসছি। তো এই ডিম অবশ্য আমার বিয়ে খায়নি, বলতেছিল যে এটা কী ডিম দিছ। পরে অবশ্য এই ডিম আমি খেয়েছি। এই আর কি। তো এখন হুজুরকে নাস্তা দিয়ে দেব। আর আজকে বিকেলের নাস্তায় বানিয়েছি হচ্ছে ডালের বড়া, গরম গরম ডালের বড়া বা পেঁয়াজি যেটাই বলেন সেটাই বানিয়েছি। তো একদমই গরম ছিল। আমার ছেলে মেয়েকে হচ্ছে আমি ভেজে সাথে সাথে হচ্ছে এখন খাইয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।